কক্সবাজার এলাকার মানুষ সব সময় ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। যখনই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যখনই দেশের মানুষ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নির্ভয় ভোট দিতে পেরেছে, কক্সবাজার এলাকার 4টি আসন সব সময় কক্সবাজারের মানুষ ধানের শীষকে জয়যুক্ত করছে। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার এলাকার মানুষের কাছে চিরকৃতজ্ঞ। প্রিয় ভাই বোনেরা, আমি যখন আজকে কক্সবাজার এয়ারপোর্ট থেকে নেমে আমি যখন ঈদগাতে যাচ্ছিলাম, সেই সময় কাজর এলাকায় যখন আমি যাচ্ছিলাম খাল খনন করতে, সেই সময় আমি সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে, আমি গাড়ি চালাচ্ছিলাম, সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে। তো আমি হঠাৎ করে, আমরা তো মেইন যে রাস্তা, সেই রাস্তা থেকে আমরা বাম দিকে চলে গেলাম। তো সামনে যেই রাস্তাটা অনেক দিন পর, বহু বছর তো দেশে থাকতে পারিনি আমি, তো আমি সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করলাম এই সোজা রাস্তাটা কোথায় গেছে। তখন সালাউদ্দিন সাহেব আমাকে বললেন যে এই রাস্তাটা সোজা চলে গেছে চট্টগ্রাম। তা আমি তখন তাকে বললাম এই রাস্তা তো আজকে থেকে 25 বছর, প্রায় 20 বছর 22 বছর আগে আমি যা দেখে গেছি, আজও তো একই রকম রয়ে গেছে, তাহলে এই গত বছরের পরিবর্তন হয়নি? উনি বললেন যে না, যেই রাস্তা আপনি দেখে গিয়েছেন আজকে থেকে প্রায় 25 বছর আগে, সেই রাস্তা একই রকম কিছু, গত 25 বছর এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। প্রিয় ভাই বোনেরা, আজকে 25 বছর ধরে কক্সবাজারের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। মাথারবাড়ি পোর্ট কয়েকদিন পরে চালু হবে। আপনারা নিজেরাই শুনলেন, বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, সেই সরকার মাথারবাড়ি থেকে শুরু করে ভিতরে যে রাস্তাটা, কি নাম এই রাস্তাটা, যেটা এই যেটা আমরা এখানে পাশ করলাম, মাতামরি থেকে আনোয়ারা পটিয়া বাঁশখালী চক্রে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সামনে দিয়ে সোজা যে রাস্তাটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্ততপক্ষে 4 থেকে 6 লেন হওয়া উচিত। ইনশাল্লাহ এই রাস্তার কাজ আমরা ইনশাল্লাহ দ্রুতই হাত দেব, যাতে করে এই রাস্তাটি আমরা চট্টগ্রাম টু কক্সবাজার যে রাস্তাটি, মেইন যে রাস্তাটা, সেটি আমরা ইনশাল্লাহ 4 থেকে 6 লেন করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আরেকটি কথা সালাউদ্দিন সাহেব ওনার বক্তব্য বলেছেন, এই এলাকার বহু মানুষ কৃষক আছেন। কৃষকের মধ্যে অনেকেই আছেন, কেউ ধান চাষ করেন, ধানের কৃষক, কেউ মৎস্য চাষ করেন, মৎস্য কৃষক, কেউ লবণ উৎপাদন করে, লবণ চাষী আছে না? এই এলাকার বহু মানুষ লবণ চাষেতে সম্পৃক্ত। কিন্তু আমরা একটু আগে বক্তব্য শুনেছি, এবং কয়েকদিন আগে, ঈদের আগে আমি যখন পত্রিকায় খবরটি পড়লাম, আমি তখন এর সাথে সংশ্লিষ্ট যারা বক্তব্যবর্গ আছে তাদেরকে দেখে আমি বিষয়টা জানলাম, এবং বিষয়টা জানার পরে যখন জানলাম যে কৃষক, লবণ চাষী, তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পায় না, তখন আমি কর্মকর্তাদেরকে নির্দেশ দিলাম যে আপনারা বসে বের করেন কিভাবে আমরা কৃষকদেরকে তাদের উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে দিতে পারে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, একটি মূল্য নির্ধারণ করব, যাতে করে লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে যেই বক্তব্যটি আমি উপস্থাপন করতে চাই, এই বক্তব্যটি আপনারা হয়তো এরই মধ্যে কিছু কিছু জেনেছেন, কিন্তু যেহেতু এই দেশের মালিক আপনারা, এই দেশের মালিক জনগণ, সেই জন্য জনগণের কতগুলো বিষয় জানার অধিকার রয়েছে। প্রিয় ভাই বোনেরা, 2 দিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি, নিশ্চয়ই বাজেট দেখেছেন না? পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে তো আপনারা বাজেট দেখেছেন, শুনেছেন বাজেটের কথা। এই বাজেটে আমরা গত 2 দিন ধরে দেখলাম কিছু মানুষ যারা দেশ সম্পর্কে ধারণা রাখে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করে, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তারা এই বাজেট সম্পর্কে বলেছে যে এই বাজেট মানুষের উপকার করবে। কিন্তু আমরা দেখলাম কিছু কিছু মানুষ সমালোচনা শুরু করলো এই বাজেট উপস্থাপন, সংসদের, মহান জাতীয় পবিত্র সংসদে বাজেট উপস্থাপনের আগেই আমরা দেখলাম রাস্তায় মিছিল বের হয়ে গেল, মানি না, মানবো না, মানি না এই বাজেট। দেখেছেন না আপনারা? এখন প্রিয় ভাই বোনেরা, এই যে বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচনে জয়যুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আমরা এই বাজেট উপস্থাপন করেছি। এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, চিনি, নুন, লবণ, এই যে জিনিসগুলো, মশলা, এইগুলোর উপরে আগে যে ট্যাক্স ছিল,
সেই ট্যাক্স আমরা উঠিয়ে নিয়েছি যাতে করে জিনিসপত্রের দাম না বাড়ে। আজকে সকালে যখন আমি কক্সবাজার ঢাকা থেকে প্লেনে উঠলাম, তখন আমি পত্রিকা থাকে প্লেনে, পত্রিকা দেখলাম যে কি কি নিউজ আছে। পত্রিকার মধ্যে দেখলাম সবগুলো পত্রিকা কম বেশি নিউজ করেছে যে বাজেট উপস্থাপনের পরে, প্রতি বছর যখন বাজেট উপস্থাপন করা হতো তার পরের দিনই বিভিন্ন রকম জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পরে এই প্রথমবারের মতন এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি। বেড়েছে জিনিসের দাম বাজারে বেড়েছে, বাড়েনি জিনিসের দাম। তো এখন প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট না বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। এখন প্রিয় ভাই বোনেরা আসেন, এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে বিষয়গুলো ছিল সেগুলোর উপর থেকে আমরা ট্যাক্স কমিয়ে নিয়েছি। যেমন কিডনির প্রবলেম আছে, অনেক ডায়ালিসিস করতে হয়, এই ডায়ালিসিস করতে গেলে অনেক মানুষের অনেক খরচ হয়। যেই ওষুধপত্রগুলো কিডনি ডায়ালিসিসের জন্য আনতে হতো, সেই ওষুধগুলোর উপর থেকে আগে ট্যাক্স ছিল, আমরা সব ট্যাক্স সরিয়ে নিয়েছি। তার ফলে এখন প্রত্যেকটি যে সকল কিডনি ডায়ালিসিসের রোগী আছে, সেই রোগীরা এখন যখন কিডনি ডায়ালিসিস যাবে তাদের 800 থেকে 1000 টাকা, আগে যেখানে খরচ বেশি হতো এখন সেইখানে খরচ কম হবে ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা বলেন, যেই বাজেট দেওয়ার ফলে কিডনি রোগীদের খরচ কমে যাবে, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট নাকি জনগণের বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। আসেন প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে বহু হার্টের রোগী আছে, বহু মানুষ, আপনারা আমাদের আত্মীয় স্বজন, মা ভাই বোন, পরিবারের সদস্য অনেকেরই হার্টের অসুখ আছে না? এই হার্টের বাইপাসের জন্য, এই হার্টের চিকিৎসার জন্য যেই জিনিসগুলো, যন্ত্রপাতিগুলো দরকার হতো, সেইগুলো আমরা ট্যাক্স আগে ছিল, আমরা সেই ট্যাক্সগুলো এখন বাতিল করে দিয়েছি। তার ফলে কি হয়েছে, আগে যেই চিকিৎসা করার জন্য, এই যে হার্টের বাইপাসের জন্য যে স্টেন্টিং এর জন্য যে আগে 1 লক্ষ 1.25 লক্ষ টাকা খরচ হতো, সেটি কমে এখন প্রায় 50-60 হাজার ভিতরে চলে যাবে, অর্থাৎ অর্ধেক খরচ কমে যাচ্ছে মানুষের। এখন আমাকে বলেন প্রিয় ভাই বোনেরা, এই যে জনগণের পকেট থেকে যে আগে যেখানে 1 লক্ষ টাকা খরচ হতো, সেখানে যদি এখন অর্ধেক টাকা খরচ হয়, তাহলে লাভটা কার হলো? লাভটা হলো জনগণের। তাহলে এই যে জনগণের খরচটা কমে গেল, চিকিৎসার খরচটা কমে গেল, এটা কি জনগণের পক্ষের হলো না বিপক্ষের হলো ভাই? পক্ষের হলো। এখন আসেন, অনেকে আছে চোখের ছানি অপারেশন, বিভিন্ন চোখের অপারেশনের করার পরে লেন্স লাগাতে হয় যাতে ঠিকভাবে দেখতে পায়। এই লেন্সের উপরেও আগে ট্যাক্স ছিল, এখন এই লেন্সের উপর থেকে আমরা ট্যাক্স সরিয়ে নিয়েছি, যাতে অনেক মুরব্বী মানুষ আছে যারা রিটায়ার হয়ে গেছে, যারা অবসর জীবনে আছে, তাদেরকে এই চোখের চিকিৎসা করতে হয়, ফলে তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। ফলে এই লেন্স কিনতেও আগে যেই খরচ হতো, সেটিও এখন অর্ধেকের বেশি খরচ কমে নিয়ে আসবে। তাহলে প্রিয় ভাই বোনেরা বলেন তো, এই যে খরচ কমে গেল জনগণের, যাদের চোখের অপারেশন হয় তাদের যে খরচ কমে গেল, তাহলে এইটি কার পক্ষে গেল? জনগণের পক্ষে গেল না বিপক্ষে গেল? জনগণের পক্ষে গেল। তাহলে প্রিয় ভাই বোনরা, এখন আসেন, আমরা বাজেটের দিন দেখলাম, বাজেটের পরেও দেখলাম, সামাজিক গণমাধ্যম যেগুলো আছে সেখানে দেখলাম বিভিন্ন সংবাদ, দেখলাম বিভিন্ন ভিডিও, দেখলাম কি দেখলাম, কতগুলো রাজনৈতিক দল তারা প্রতিবাদ জানালো এই বাজেট যে বিএনপি সরকার যে বাজেট দিয়েছে, এই বাজেটের বিপক্ষে তারা প্রতিবাদ জানালো। তারা বলল এই বাজেট হচ্ছে গণবিরোধী বাজেট। এখন বিএনপি সরকার এই ওষুধপত্রের উপরে, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স কমিয়েছে যাতে করে মানুষ একটু শান্তিতে স্বস্তিতে থাকতে পারে। কিন্তু বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না, মানবো না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না, মানবো না করছে? তাহলে যারা মদের উপরে ট্যাক্স বাড়ের প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়লে প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? জনগণের জন্য রাজনীতি করে না। আমরা নির্বাচনের আগেও দেখেছি, এরা গিয়ে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রি করতো। শুনেছেন না, দেখেছিলেন না? হ্যাঁ, এখন আর টিকিট বিক্রি করে? এখন আর টিকিটের কথা বলে? কেন বলে না? কারণ ওই টিকিটের কোন রকম দেওয়ার মালিক বা ক্ষমতা তাদের নেই। তারা জনগণকে ঠকিয়ে শুধু জনগণের ভোটটা নিতে চেয়েছিল, জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিল। এখন প্রিয়